আচ্ছা, এখন খেয়াল করো, এটা হচ্ছে আমাদের লিমিট। তো তোমরা লিমিট নিয়ে এখন এগুলো না বুঝারই আচ্ছা। কথা, কারণ হ্যাঁ বলো। ভাইয়া আসলে আমি মানুষ আসছি এখানে, বাড়িতে নেট পায় না, বাইরে বাড়িতে বসে ক্লাস করতেছি, তো বৃষ্টি আসছে। ও আচ্ছা, তাহলে কি এখন ক্লাস করতে পারবা না? না, তুমি ক্লাস নাও, আমি না হয় এই যে শেষের লিঙ্কটা পরে রেকর্ড দেখে নেবো। আচ্ছা, তাহলে তোমরা যাও। তাহলে সমস্যা নেই, আমি এখন এই এই বাকি অংশটুকু রেকর্ড করে তোমাদের দিয়ে দেবো। কিন্তু না, ভাইয়া আমার সমস্যা এখানে নাই। বৃষ্টি নাই। হ্যাঁ। কিন্তু আমার এখানে বৃষ্টি নাই। আচ্ছা, তোমাদের একজনের ওইখানে বৃষ্টি আর একজনের এখানে বৃষ্টি আছে, তোমরা মানে যার ওইখানে বৃষ্টি হচ্ছে, তুমি যাইতে পারো। এটা তো রেকর্ড হচ্ছে, এটা আমি এখন ইউটিউবে দিয়ে দিয়ে দিব, তুমি এটা কালকে দেখে নিও। আর যদি থাকতে পারো ক্লাসে। আচ্ছা, কার ওইখানে বৃষ্টি হচ্ছিল? ঋতুর ওইখানে? হ্যাঁ ভাইয়া, ঋতুর ওইখানে। আচ্ছা, তোমরা তো প্রায় একই সাথে না? তো না, আসলে ভাইয়া ও আছে না ওর নানির বাড়িতে। ও, ওই গেছে ও নানি বাড়িতে। আর তুমি বড় লইতে? হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা। আচ্ছা দেখো, এইখানে দেখো, এইখানে আমাদের লিমিট নিয়ে আমাদের এখনই অত বেশি কিছু বুঝতে হবে না। আমরা এখনো ইন্টিগ্রেশন যেহেতু পড়ি নাই, এগুলো আমাদের অত ভালোভাবে বোঝারও কথা না। বাট এই সূত্রটা আমরা এখন এইখানে অ্যাপ্লাই করব। দেখো, এইখানে লিমিট হচ্ছে -L/2 থেকে +L/2, আমরা জাস্ট লিখলাম। ডিআই এর এইখানে মান কত? দেখো, ডিআই এর মান হচ্ছে m/L dx x²। এবং এইখানে m/L হচ্ছে ফিক্সড, কারণ এর দৈর্ঘ্য এবং ভর ফিক্সড থাকবে। সো আমরা আমরা এইটা তো শিখছি যে আমাদের ধ্রুব সংখ্যাগুলোকে বাইরে নিয়ে আসা যায়। তো এইখানে L/2, এইখানে -L/2, আমরা এই ধ্রুব সংখ্যাটাকে বাইরে নিয়ে আসলাম। আর এইখানে থাকবে আমাদের x² dx। তো এটা এখন আমরা এটা এখান থেকে লিখি, m/L বাইরে, উপরে L/2, নিচে -L/2। এখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করো। দেখো, x⁴n এখানে x², তাহলে উপরে n+1 মানে x³ নিচে হবে 2+1 আর মানে নিচে কিউব। 3। হ্যাঁ। তো এখন যখন তুমি অ্যান্সারটা লিখবা, তখন আর ইন্টিগ্রেশন সাইনটা তখন আর দেয়া যায় না। তখন আমাদের এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে তখন লিমিট লিখতে হয়। এইখানে L/2, এইখানে L/2, m/L। এখন দেখো, এখন আমাদের লিমিট থাকলে প্রথমে নিয়ম হচ্ছে, প্রথমে আপার লিমিট লিখতে হয়, তারপরে লোয়ার লিমিট লিখতে হয়। তো দেখো, এখানে আমাদের 1/3 আছে, আমরা এই থ্রিটাকে বাইরে নিয়ে আসলাম। এই এই জিনিসটা বুঝছো? এই যে আমাদের থ্রি যে ভাগ অবস্থায় আছে, এটা আমরা বাইরে নিয়ে আসলাম। এখন এখানে শুধু থাকবে x³ এক্স কিউব। তখন এখন আমাদের এইখানে বসবে প্রথমে আপার লিমিট মানে L/2, এর উপরে কিউব। দেখো, আমরা এক্স এর জায়গায় কিন্তু L/2 লিখবো, তার উপরে কিউব। তারপরে মাইনাস দিয়ে লোয়ার লিমিট লিখতে হয়। এরপরে লোয়ার লিমিট কত? -L/2, L/2, তারপরে আবার কিউব। এই লাইনটা বুঝছো? হ্যাঁ ভাইয়া, বুঝছি। আচ্ছা, তাহলে এইখানে হবে আমাদের L³/8। এখানে সিমিলারলি দেখো, আমাদের কিউব করলে তো মাইনাস থাকে, সো মাইনাসে মাইনাসে প্লাস, L³/8, m/3l। এটা হবে, যেহেতু আমাদের দুইটা সেম, তাহলে 2L³/8। তাহলে এটা হবে আমাদের, দেখো একটা এল বাদ, তাহলে উপরে L²। আর 2 আর 8-এ যদি 4 হয়, তাহলে এখানে 3×4=12। তাহলে আমাদের এটা কত হবে? mL²/12। এই জিনিসটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে আমাদের সিডি অক্ষের সাপেক্ষে পুরো দণ্ডটির জড়তার ভ্রামক, এটা আমাদের কি হবে? এটা হচ্ছে
ইজ ইকুয়াল টু এম এল স্কোয়ার বাই 12। এই এই যে এখন এই জিনিসটা তোমাদের মুখস্থ করতে হবে। এখন এটা কিভাবে মুখস্থ করবে দেখো, এই যে এইটা মুখস্থ করতে হবে এই টাইটেলটা দিয়ে, যে আমাদের কোন সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু এবং দণ্ডের সাথে লম্বভাবে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এটা কি এম এল স্কোয়ার বাই 12। এল কি, এল হচ্ছে পুরো দণ্ডের দৈর্ঘ্য, এম হচ্ছে দণ্ডের ভর, বুঝছো? হ্যাঁ। সো এটা হচ্ছে যে কোনো একটা সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু এবং দণ্ডের সাথে লম্বভাবে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এটা কত, এম এল স্কোয়ার বাই 12। এইখানে এম কি এল কি এগুলোও জানতে হবে। আচ্ছা, দেখো এখন আমরা তো এইটা শিখলাম, এখন আমাদের এইখানে এইটা পড়ো। আচ্ছা দাঁড়াও, আমি আগে চিত্রটা এইখানে নিয়ে আসি তারপরে পড়ো। এখন দেখো, এখন আমাদের সেম এইখানে ধরো এটা আমাদের, এটা হচ্ছে আমাদের সেই দণ্ড, এর দৈর্ঘ্য হচ্ছে এল, ভর হচ্ছে এম। ওকে, তো এখন এখন দেখো, এখন এর মধ্যবিন্দু দিয়ে একটা, এখন দেখো এখানে আমাদের কি বের করতে বলছে, যে প্রান্ত বিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে যে অক্ষটা আছে তার সাপেক্ষে জড়তার ভ্রামক, মানে এই যে সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলছে। এইটা কিন্তু প্রান্ত বিন্দু দিয়ে, এই যে সুষম দণ্ডের প্রান্ত বিন্দু। আর আমাদের এইটা ছিল কি, এবি, আমাদের কি ছিল, এবি ছিল মধ্যবিন্দু। তো দৈর্ঘ্য যদি এল হয়, ভর যদি এম হয়, তাহলে এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি ছিল বলো? এম এল স্কোয়ার বাই 12। হ্যাঁ, এবি, এবি অক্ষের সাপেক্ষে, কারণ আমাদের মধ্যবিন্দু দিয়ে যে অক্ষটা যায় তার সাপেক্ষে জড়তার ভ্রামক ছিল, এটা আমাদের ধরে I1 যদি লিখি তাহলে এটা ছিল আমাদের এম এল স্কোয়ার বাই 12। এখন তোমাকে এখানে বের করতে বলছে প্রান্ত বিন্দু দিয়ে যে অক্ষ যাবে মানে সিডি, এর এর সাপেক্ষে জড়তার ভ্রামক। এখন এইটা বের করার জন্য আমাদের এইখানে আমাদের কোনটা লাগবে, এখানে আমাদের লাগবে সমান্তরাল অক্ষ উপপাদ্য। কারণ সমান্তরাল অক্ষ ইয়াতে আমার কি ছিল দেখো, এই যে সমান্তরাল অক্ষে ছিল যে আমরা মধ্যবিন্দু বা ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা জানবো, এবং এর সমান্তরালে আরেকটা অক্ষ যদি দেয়া থাকে যে সিডি, এর সাপেক্ষে জড়তার ভ্রামক বের করার জন্য আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্যটা লাগবে। সো এইটা আরেকবার দেখে নাও। এইটা কি ছিল, যে সিডি অক্ষের সাপেক্ষে বা এই যে আমাদের যে কোনো একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এটা ছিল মধ্যবিন্দু বা ভর কেন্দ্র দিয়ে যে অক্ষটা যাবে তার জড়তার ভ্রামক প্লাস এম এইচ স্কোয়ার। এম কি, এম হচ্ছে পুরো বস্তুর ভর, এইচ হচ্ছে ওই দুই অক্ষের মধ্যবর্তী দূরত্ব। এইটা আমাদের এইখানে কাজে লাগবে। সো এইটা যদি লেখা না থাকে একবার লিখে নাও, অথবা যদি তোমার মুখস্থ থাকে তাহলে তো আরো আছে ভালো। লেখা। এটা লেখা আছে? হ্যাঁ। আচ্ছা, তো এখন এইখানে বলো যে আমাদের সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এখানে কি হবে? I1 প্লাস বস্তুর ভর এম, আর মধ্যবর্তী দূরত্ব কত, এল। মধ্যবর্তী দূরত্ব এল হবে? না, এখানে তো দেওয়া নাই, কি বলবো তা।
দেওয়া নাই। আহ, আছে। ও, এটা এটা পুরো দৈর্ঘ্য যদি হয় এল, তাহলে এটা হবে L/2। হ্যাঁ, তাহলে এখানে হবে এম হুম। L/2 স্কোয়ার। হুম। এটা বুঝছো তো? এটা তো ইজি। হ্যাঁ, বুঝছি। আমাদের I1 কি? I1 হচ্ছে L² বাই 12। আর এইটা হবে আমাদের M L² বাই 4। আচ্ছা, এখন এখানে লসাগু করো। এখানে 12, M L², এখানে 3 4 12, তাহলে 3 M L²। তাহলে আমাদের উপরে হচ্ছে 4 M L² বাই 12 I2। সো তাহলে আমাদের I2 সমান এখানে I2 সমান হইতেছে ML² বাই 3। M L² বাই 3। তাহলে দেখো, তুমি যদি মধ্যবিন্দু সাপেক্ষে জড়তার ভ্রামক জানো, তাহলে আর তোমার এটা কিন্তু মুখস্থ করা লাগতেছে না যে আমাদের প্রান্তবিন্দু সাপেক্ষে কি হবে। এখন ধরো যে তোমার প্রান্তবিন্দু দেয়া নাই, এখন তোমার এইখানে দৈর্ঘ্যটা তো তোমার দেয়া আছে। এখন তোমাকে বললো যে মধ্যবিন্দু থেকে এই যে, ধরো যে এল এর মান দেয়া তোমার 50 মিটার। হ্যাঁ, এখন ধরো যে এল এর মান দেয়া 50 মিটার, যে এল এর মান দেয়া তোমার 50 মিটার। এখন যদি তোমাকে জিজ্ঞেস করে যে এই মধ্যবিন্দু থেকে 10 মিটার দূরে অবস্থিত কোন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে, এটা বের করতে পারবে না? হ্যাঁ, পারবো। তো এইটাও কিন্তু, আচ্ছা ধরো যে এল এর মান দেওয়া 50 মিটার, আর আমাদের বললো যে মধ্যবিন্দু থেকে 10 মিটার দূরে অবস্থিত একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করো, তখন আমাদের কোন সূত্রে অ্যাপ্লাই করা লাগবে? এই সমান্তরাল অক্ষ উপপাদ্য। তখন কি হবে? I1 + M এখানে তখন এইচ এর মান হবে কত? 10। M × 10²। I1 এর মান তো জানো, M L² বাই 12। মানে যদি এল এর মান আমাদের যাই দেয়া থাক, তখন তুমি এটা সূত্রের মধ্যে লিখে দিবা। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তো এইখানে তোমার একটা জিনিস এখানে মুখস্থ রাখতে হবে, যে আমাদের মধ্যবিন্দু বা আমাদের ভরকেন্দ্র এ, সাপেক্ষে জড়তার ভ্রামক কত, এইটা মুখস্থ রাখতে হবে। এইটা মুখস্থ রাখলে এখন তোমাকে যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলুক না কেন, তুমি তখন পারবা। ওকে, তো এটা আমাদের গেল। এখন পাতলা সুষম আয়তাকার পাত। তো আমাদের আয়তাকার পাত হবে এইরকম। এরপরে আমরা যতগুলো সূত্র পড়বো, এগুলো আমাদের ওই 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 প্রমাণ আমাদের শেখা লাগবে না, কারণ আমাদের প্রমাণ শিখে কোনো লাভ হয় না, উদয় লস। তো দাঁড়াও, আমাদের এইখানে আরো একটা জিনিস আমাদের শেখা হয় নাই। এখানে কি জায়গা আছে? আচ্ছা, আমরা এইখানেই লিখি। আচ্ছা, এখন এখন বলো, আমরা যদি এবি অক্ষ যদি আমরা বিবেচনা, আচ্ছা দাঁড়াও, এইখানে কি লিখবো? হ্যাঁ, এইখানেই হবে। চক্রগতির ওই সূত্রটা মনে আছে? ওইটা ছিল আমাদের কি, I = M K²। এটা ছিল। তো এবি অক্ষের ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ কি হবে? চক্রবর্তীর ব্যাসার্ধ হবে সো K = I ML²। / M, আমরা এটা জানি। হ্যাঁ। তো এবি হুম। অক্ষের ক্ষেত্রে আই এর মান কত? আই এর মান হচ্ছে ML² বাই এল 12। বাই 12। আবার নিচে এম একটা ভাগ অবস্থায় আছে, আমরা এটা এখানে লিখলাম। হুম। তাহলে এম হুম। এম এম বাদ, তাহলে থাকে এল হুম। স্কোয়ার বাই 12। তো তাহলে এল হুম, স্কোয়ার কে রুট করলে উপরে এল, ও আর 12 কে এল রুট করলে নিচে হয় কত? টু বলে। রুট থ্রি হ্যাঁ। দেখো, এটা 12 কে রুট করলে যে 2√3 হয়, এটা তো জানো, এটা 4 × 3। 4 কে রুট করলে হ্যাঁ, 2 জানি। আসবে বাইরে, আর এখানে √3 থাকবে। হুম।
তাহলে আমাদের এবি অক্ষের ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ, দেখো চক্রগতির ব্যাসার্ধ কিন্তু মুখস্থ করা যাবে না। এইখানে আমাদের জাস্ট একটা জিনিস মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে এই যে আই এর মানটা মুখস্থ করতে হবে। তো আই এর মান তোমার যদি মুখস্থ থাকে, তো তুমি তো এই সূত্র ইউজ করে চক্রগতি ব্যাসার্ধ বের করতে পারবা। তো তোমার তো এগুলো মুখস্থ করার দরকার নাই। আচ্ছা, তাহলে সিডি অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কি হবে? এটা হবে এই যে 4m L² / 12m, মানে এটা রুট ওভার দেওয়া লাগবে। আচ্ছা, এটা আমাদের, এটা যদি আই ড্যাশ দেই, এটা হবে আমাদের, সরি, কে ড্যাশ, আই ড্যাশ কেন লিখতেছি? সো এটা হচ্ছে আমাদের এম L²/3, আর নিচে এম আছে। সো এম এম বাদ দিলে এখানে হবে L/√3, এইটা হুম হবে না? হুম। আচ্ছা, তো তোমরা যদি আহ, এটা রিয়েল লাইফে দেখতেও পারো, নাও দেখতে পারো। তো এইখানে তুমি একটা জিনিস বলো তো, এবি অক্ষের সাপেক্ষে এই দ্বন্দ্বটাকে ঘুরানো বেশি সহজ হবে নাকি সিডি অক্ষের সাপেক্ষে? এবি। হ্যাঁ, এবি অক্ষের সাপেক্ষে ঘুরানো বেশি সহজ হবে, কারণ এইখানে জড়তার ভ্রামক কম। একটা হচ্ছে L²/12, আর একটা হচ্ছে বাই 3। তাহলে এখানে ছোট কোনটা? I1 ছোট ছোট। হচ্ছে, হ্যাঁ। তো আমাদের জড়তার ভ্রামক কি ছিল? জড়তার ভ্রামক ছিল এমনিতে, আমরা যখন রৈখিক গতি পড়ছি তখন আমাদের জড়তা যার বেশি ছিল তার হুম। বেগের পরিবর্তন করা কিন্তু কঠিন ছিল, আমরা এটা কিন্তু দেখছি। হ্যাঁ। তাহলে সিমিলারলি এখানে যার জড়তার ভ্রামক কম হবে তার ক্ষেত্রে বেগের পরিবর্তন তত সহজ হবে। বুঝছো? হুম। আচ্ছা, তো তো এইখানে তাহলে জাস্ট একটা জিনিস আমাদের মুখস্থ করা লাগতেছে, I1 এর মান। এরপরে আমরা I2 বের করতে পারবো, এরপরে এই চক্রগতির ব্যাসার্ধ গুলাও বের করতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের একটা আয়তাকার পাতের ভার কেন্দ্র এবং এর সাথে লম্ব অক্ষ, মানে এইভাবে আর কি, এই যে এর সাথে আমাদের লম্ব বরাবর। হ্যাঁ, এখন এটা যদি একটা আয়তাকার পাত হয়, যার দৈর্ঘ্য হচ্ছে কত? যার দৈর্ঘ্য হচ্ছে L, প্রস্থ হচ্ছে B। সো এটা হচ্ছে তার দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে B। আচ্ছা, তো এখন এর এর সাথে লম্বভাবে যে অক্ষটা গেছে, এটা মূলত, আচ্ছা দাঁড়াও, এটা কি, এটা 3D ভিউ তো দেয়াটা অলমোস্ট যায় না আর কি। এর কি 3D ভিউ দেওয়া কি পসিবল? আচ্ছা দাঁড়াও, আমি দেখি। না, এটা ওইভাবে আর কি হবে না। মানে এটা এটা একটা তোমার বই বা একটা খাতা, এই যে এইরকম তোমার বই বা খাতা তো নর্মালি এই শেপের হয় আর কি, আয়ত। তো তুমি যদি বই বা একটা খাতার মধ্য দিয়ে একটা রড বা একটা পেন দিয়ে তুমি যদি তার এ, চারপাশে যদি বইটা ঘুরাও, তাহলে সে যেইভাবে ঘুরবে, এটা মূলত আমাদের ওইটাই,
তো এইখানে আমাদের এই যে এবি যে অক্ষটা, এইটা মূলত আমাদের ওই যে রড বা ওই পেনটা, আর আমাদের এই বইটা এইখানে ভূমির সমান্তরালে আছে। তো এইটাকে তুমি যদি ভূমির সমান্তরালে যদি ঘোরাও, তাহলে সে যেভাবে ঘুরবে এটা আমরা ওইটাই এখানে বিবেচনা এখানে করতেছি। তো আমি তোমাদের 3D ভিউটা কালকে দেখাই দিব, এখন আজকে ওইটা আবার নিয়ে আসতে সময় লাগবে। যাই হোক, এইটা একটু ওইভাবে একটু বিবেচনা তুমি করো। আচ্ছা, তাহলে একটা জিনিস এইখানে খেয়াল করো। আমাদের আগে যখন আমরা দণ্ড পড়ছি, তখন কিন্তু ওই দণ্ডের শুধুমাত্র দৈর্ঘ্য ছিল, যেমন একটা সুতা, সুতার শুধুমাত্র দৈর্ঘ্য আছে, বা একটা দড়ি, দড়ির শুধুমাত্র দৈর্ঘ্য আছে, দড়ির আমরা কিন্তু প্রস্থ ওইভাবে বিবেচনা কিন্তু করি না। তো এখন যদি এইটা আমাদের একটা আয়তাকার বস্তু হয়, যে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, এটা না, এখন হ্যাঁ, তুমি দেখো তোমার লম্ব অক্ষ উ, উ, কি মনে আছে? লম্ব। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখো এই জিনিসটা বুঝবা খুবই সুন্দরভাবে। আমরা এইখানে যদি তার এক প্রস্থ আঁকি, আচ্ছা এটাকে একটা অন্য একটা রং দেই তাহলে। এই জিনিসগুলো আগেই আগেই চিত্র এখনো লাগতো আর কি। সো এইটা হচ্ছে আমাদের এবি অক্ষ, যে অক্ষের সাপেক্ষে এই বস্তুটা আর কি ঘুরতেছে। আচ্ছা একটু দাঁড়াও, এটা আমাদের চিত্রটা আছে ক্লিয়ারলি না হলে এটা ঠিক মতো বুঝবা না। আর এইটা হচ্ছে আমাদের প্রস্থ। ওয়েট, এইখানে আমি এই চিত্রটা আনি। সো এইটা আমাদের দৈর্ঘ্য বরাবর, আর সেম জিনিসই এইখানে আছে, এইটা হচ্ছে প্রস্থ। আচ্ছা, তো এইটা বুঝবা খুবই সুন্দরভাবে। দেখো, একটা অক্ষ আছে আমাদের আমাদের দৈর্ঘ্যের সাথে, ধরো, ধরো এইখানে যে এবি অক্ষটা, এ কিন্তু ওই আয়তের দৈর্ঘ্যের সাথে লম্ব, এবং এইখানে যে প্রস্থটা আছে, এই প্রস্থের সাথেও কিন্তু লম্ব। আমাদের চিত্রে বোঝা যাচ্ছে না মানে, তুমি, আমি তো বললাম, তুমি তোমার খাতার উপর বা বইয়ের উপর একটা যদি কলম এই মাথা থেকে ওই মাথায় বের করে তুমি যদি বই খাতাটাকে যদি ঘুরাও, তাহলে ওই ওইটা কিন্তু আমাদের দৈর্ঘ্য বরাবর লম্বভাবে আছে, প্রস্থ বরাবর লম্বভাবে আছে। হ্যাঁ, এই জিনিসটা কি বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, যদি এটা বুঝে থাকো, তাহলে দেখো, এইটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বরাবর। আমরা এইখানে শুধু দৈর্ঘ্যটা নিচ্ছি, এবং এইখানে আমরা শুধু প্রস্থ নিচ্ছি। তাহলে আমাদের দৈর্ঘ্য কত? এল না? আমাদের আমাদের দৈর্ঘ্য হচ্ছে হ্যাঁ, এল, আর আমাদের আর প্রস্থ প্রস্থ হচ্ছে বি। বি। আচ্ছা, এবং আমরা আগের থিওরি থেকে দেখো, এই যে এবি অক্ষটা যে দৈর্ঘ্যের সাথে লম্ব বরাবর এবং মধ্যবিন্দুতে আসে, তাহলে এই যে আমরা শুধু যদি দৈর্ঘ্য বিবেচনা করি, তাহলে এই যে তার যে দৈর্ঘ্য বরাবর যে অংশটুকু আছে, তার জড়তার ভ্রামক এবি অক্ষের সাপেক্ষে কি হবে? ml² / 12। হ্যাঁ, m l² / 12। তাহলে এইখানে আমাদের জড়তার ভ্রামকটা কি হবে? m l² / 12। সিমিলারলি প্রস্থের সাথেও কিন্তু এবি অক্ষটা দৈর্ঘ্য লম্ব ভাবেই আছে। তাহলে সেম ভাবে এবি অক্ষের সাপেক্ষে আমরা যদি দৈর্ঘ্য বিবেচনা করি, তাহলে এইখানে জড়তার ভ্রামকটা কি হবে এইখানে? mb² / 12। হ্যাঁ, এইখানে হবে m b² / 12। এটা বুঝছো?
হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন এখন একটা জিনিস দেখো, এখন আমরা যদি এখন আমরা যদি লম্ব অক্ষ উপপাদ্য যদি আমরা বিবেচনায় যদি নেই, তাহলে এখন অবিলম্ব এই যে লম্ব অক্ষ উপপাদ্য অনুযায়ী ও বিন্দুগামী এক্স ও এক্স অক্ষের সাপেক্ষে ঘূর্ণন জড়তা, ও বিন্দুগামী এক্স ও এক্স এক্সিসের সাপেক্ষে এর ঘূর্ণন জড়তা। ওকে, আচ্ছা দেখো, এইখানে এখন হুম 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 হুম, এইটা যদি এই অক্ষ হয় তাহলে সে এই বরাবর কি ঘুরবে? আচ্ছা একটু দাঁড়াও, লম্ব, সে তো এইভাবে ঘুরে না। তো দাঁড়াও, এটা আমাদের আরো আরো ক্লিয়ারলি বোঝার জন্য এটা আমরা একটু অক্ষ নিয়ে এটা বুঝি। দাঁড়াও, এগুলা একটু মুছে দিই এখানে অক্ষ দিয়ে না বুঝলে আমাদের এই সমান্তরাল অক্ষ লিখতে পারবো না এখানে। ওয়েট, আচ্ছা দাঁড়াও, আমি এখানে অক্ষগুলা একটু আঁকি। এইটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এবং এইটা হচ্ছে আমাদের, এখানে থ্রিডি চিত্র ছাড়া আসলে আঁকাটা অনেকটা, এবং আমাদের এবিটা হচ্ছে জেড এক্সিস এইখানে এখন। আচ্ছা একটু ওয়েট করো তো, এইখানে দেখি এই থ্রিডি চিত্রকে আসলেই আনা যায়। আচ্ছা দাঁড়াও, নেটের যে অবস্থা, আয়তাকার, হ্যাঁ আমাদের এইটা দিয়ে হবে মোটামুটি এখানে। দেখো, আমরা এখন এটা দিয়ে বুঝি, তাহলে এইটার কি ক্লিয়ার? আর এইটা মানে সামনাসামনি দেখাইলে তো হয়। সে ধরো, এটা যদিও এইভাবে পড়ানো লাগে না, এগুলা এমনি বললেই হয়ে যায়। এরপরে পুরো সোজা হয় না কেন? এখন আর একটা আমরা এখানে দিব। আচ্ছা, আরো আধা ঘন্টা পড়তে কি সমস্যা আছে? না। আচ্ছা, তাহলে আরো একটা লিংক দেয়া লাগবে আর কি। হ্যাঁ, এখন যেটা বললাম যে একটা
একটা বইয়ের মধ্যে কলম, তো এইটা হচ্ছে আমাদের এবিটা হচ্ছে আমাদের সেই কলম, এইটা হচ্ছে বই, এবং এই যে এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এবং এইটা হচ্ছে আমাদের ওই পয়েন্ট, এটা এক্স এক্সিস। এই পয়েন্টের মধ্যে দিয়েই কিন্তু আমাদের এবি অক্ষটা চলে গেছে, কিন্তু এটা আমাদের যে থ্রি ডি চিত্র, এইটা আমাদের ভিতর দিয়ে চলে গেছে। আমরা এটা ধরবো, সো এই যে আমাদের ভিতরে রেখাটা আমাদের দেখা যাবে না। আর এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। সো এই যে এও কিন্তু ও পয়েন্টের মধ্যে দিয়ে এই চলে গেছে, তো আমাদের ওয়াই ওয়াই অক্ষটাও কিন্তু বইয়ের বইয়ের ভিতর দিয়ে আসছে, তো ও পয়েন্ট দিয়ে এটা আমাদের এটা আমরা বাইরে দিয়ে আগে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এইটুকু হচ্ছে আমাদের এল, এই যে এইটুকু হচ্ছে এল। আর এই যে এইটা হচ্ছে আমাদের কিন্তু বি, এই যে এইটা হচ্ছে কিন্তু প্রস্থ, আর এইটা কিন্তু আমাদের উচ্চতা, এই যে এইটুকু কিন্তু উচ্চতা। আমরা এটা আপাতত নিব না, ওকে। তো এখন এখন বুঝবা ঠিক মতো। এখন দেখো, এইটা হচ্ছে আমাদের প্রস্থ। সো এই প্রস্থটা, এই যে এইটা যে আমাদের প্রস্থ, সো এই যে এই প্রস্থটা, এখন এটা আমাদের কার সাপেক্ষে ঘুরতেছে এইখানে, বলো। এবি, এবি। না না, এইটা আমাদের, দেখো এই এই সরি, এটা দৈর্ঘ্য। এই যে আমাদের এই ও দৈর্ঘ্য বরাবর কে আমাদের, মানে এই দৈর্ঘ্যের সাথে কি লম্ব বরাবর আছে? ও ওয়াই। ওয়াই অক্ষ। হুম। এই দৈর্ঘ্যের সাথে লম্ব বরাবর ওয়াই অক্ষ আছে না? হ্যাঁ আছে। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? তাহলে দেখো, তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে আমাদের এই ঘূর্ণন জড়তা তাহলে আমাদের কি হবে? ওয়াই অক্ষের সাপেক্ষে হবে আই এক্স প্লাস আই না না, আই জে। এক্স কেন হবে? না। দেখো আমাদের ওয়াই, আমাদের ও। দৈর্ঘ্যের সাথে লম্ব বরাবর আছে ওয়াই। তাহলে এখন আমরা হুম। দৈর্ঘ্যের জন্য ঘূর্ণন, এই যে আমরা জড়তার ভ্রামকের সূত্র লিখবো, এটা আমাদের কি হবে? এম এল এম স্কোয়ার বাই টুয়েলভ। এল স্কয়ার বাই 12। হ্যাঁ। এই জিনিসটা বুঝছো? হ্যাঁ বুঝছি। এখন এক্স অক্ষের সাথে লম্ব বরাবর কি আছে? এস এক্স অক্ষের সাথে আছে। হুম, হ্যাঁ। এক্স অক্ষের সাথে লম্ব বরাবর প্রস্থ আছে আমাদের, চিত্রে হ্যাঁ, অত, বোঝা গেল না। হ্যাঁ চিত্রে অত সুন্দরভাবে যদিও বোঝা যায় না। আমাদের হুম। এখানে এই, আমাদের এখানে মনে হচ্ছে যে মনে হয় উচ্চতা এখানে আছে আর কি, বাট আমরা হ্যাঁ। যেহেতু এখানে প্রস্থ নিয়ে যেহেতু হিসাব করতেছি, তো এখানে আমাদের প্রস্থটা আছে এক্স অক্ষের সাথে। So এইটা আমরা যদি এইখানে যেহেতু আমরা আয়তকার পাত নিব, তো এখানে উচ্চতা আমরা যদি এখানে বিবেচনা না করি, তাহলেও তো আমাদের মানে থ্রি ডি চিত্র হয় না আর কি। বাট এইটা তোমরা আপাতত এখানে ধরে নাও, বা তোমরা যদি একটা স্কেল যদি তোমরা একটা যদি বিবেচনা করো, যার উচ্চতা তো ওইভাবে নাই, তুমি একটা স্কেল সামনে নিয়ে দেখো, তোমার এক্স অক্ষের সাথে লম্ব বরাবর প্রস্থটা আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ। তুমি নাও একটা স্কেল সামনে নিয়ে তুমি দেখবে যে আমাদের এই প্রস্থটা আছে এক্স অক্ষের সাথে লম্ব বরাবর। তাহলে এখানে এইটা আমাদের কি হবে? এম বি স্কোয়ার বাই টুয়েলভ, এইটা হবে না? হ্যাঁ। আচ্ছা, এখন দেখো এই যে এ বি যে অক্ষটা, এখন আমরা এটাকে জেড অক্ষ বিবেচনা করব, কারণ এইটা আমাদের দৈর্ঘ্য প্রস্থ অথবা এক্স অক্ষ ওয়াই অক্ষের উভয়ের সাথে লম্ব ভাবে আছে। তো এখন আমরা যদি এবি অক্ষটাকে জেড এক্সিস বিবেচনা করি, তখন আমরা লম্ব অক্ষ ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এই জিনিসটা বুঝছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, দেখো, তাহলে এখন আমাদের এবি অক্ষের সাপেক্ষে তাহলে আমাদের ঘূর্ণন জড়তা তাহলে কি হবে?
এবি অক্ষের সাপেক্ষে হবে আই ওয়াই প্লাস আই এক্স। হ্যাঁ, আই ওয়াই প্লাস আই এক্স। তো এটা আমাদের কি হবে? সরি, আই জেড। আচ্ছা, এখানে শুধুমাত্র আই লিখি। এটা হবে আই এক্স প্লাস আই ওয়াই। তার মানে এটা হবে আমাদের, দেখো এখানে এম বাই 12, কিন্তু এইখানে এই কমন নেওয়া যায়, থাকবে এল স্কোয়ার বাই বি স্কোয়ার। আর আমরা যখন শুধুমাত্র দ্বন্দ্বটা যখন আহ, নিয়েছিলাম, তখন কিন্তু সেখানে প্রস্থ ছিল না, মানে বি এর মান ছিল 0। তখন আমাদের সূত্র কি ছিল? তো বি এর মান যদি 0 হয়, তখন সূত্র ছিল এম এল স্কোয়ার বাই এল 12। স্কয়ার বাই 12। হুম, বুঝছো? বুঝছি। তো এইটা আমাদের মুখস্থ রাখতে হবে। আচ্ছা। আচ্ছা, তো এখন যদি আমরা এইখান থেকে যদি এই চক্রগতির ব্যাসার্ধ যদি আমরা লিখি, তাহলে তাহলে চক্রগতির ব্যাসার্ধ সমান কি হবে? আচ্ছা দাঁড়াও, এটা একটু সরাই দিই, এইখানে লিখি। তাহলে এইখানে চক্রগতির ব্যাসার্ধ সমান তাহলে কি হবে? কে সমান আমরা জানি √, আই বাই এম। আই এর মান কত? আই এর মান হচ্ছে এম বাই 12 এল স্কোয়ার বাই বি স্কোয়ার। আবার নিচে একটা এম ভাগ অবস্থায় আছে, তো আমি, আরে কই গেল? আচ্ছা, এইখানে আছে। তো আমি এইখানে একবারে 12 এম লিখি, কারণ এই যে আমাদের নিচে একটা এম যে ভাগ অবস্থায় আছে, এই যে এইখানে একবারে 12 এম লিখলাম, এটা বুঝছো? হ্যাঁ। এম বাদ, তাহলে এখানে হুম। এল স্কোয়ার বাই বি স্কোয়ার বাই 12, তাহলে 12। এখানে এল এল স্কোয়ার প্লাস এল বি স্কয়ার স্কোয়ার, এইখানে 2 √। 2 √3। তো এটা হচ্ছে আমাদের চক্রগতির ব্যাসার্ধ। আচ্ছা, হুম। এরপরে এটা হচ্ছে আমাদের বৃত্তাকার চাকতি। এটা হচ্ছে যে কোনো ব্যাসের সাপেক্ষে। সো এটা হচ্ছে আমাদের একটা পাতলা বৃত্তাকার চাকতির কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে। তো এটা এটা যে কোনো ব্যাসের সাপেক্ষে চলে আসছে। এর আগে তো আমাদের কেন্দ্রগামী অক্ষ ছিল। উম কি ব্যাপার, এটা আসে নাই? আচ্ছা দাঁড়াও, এইখানে আমাদের, এইখানে হবে আমাদের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে। কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে। আচ্ছা দাঁড়াও, এটা সময় প্রায় শেষ, আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি।